ফুড ভ্যালু অফ মিট, এটি তো আর কোনো স্যার পড়ায়নি না, হাসিম স্যার বা আজাদ? না স্যার। মাংসের খাদ্যমান, ফুড ভ্যালু, মূলত এটি হলো প্রোটিন রিচ একটি ফুড আইটেম। প্রোটিন রিচ, বায়োলজিক্যাল ভ্যালু হাই, মাংসের মধ্যে আমরা যদি শতকরা হিসাব করি, টোটাল আমরা ধরে নেই 60%, 60 to 70% হলো ওয়াটার, বাদ বাকি 40 to 30%, 30 to 40% হলো সলিড মাস। এর মধ্যে প্রোটিন হলো 20%, অর্ধেক। ড্রাই মাছের অর্ধেক হলো প্রোটিন, আর বাদ বাকি 20%-এর মধ্যে ফ্যাট প্রায় 15%, কিছু আছে অ্যাশ, মিনারেলস, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো। কার্বোহাইড্রেট 1%, এই সব মিলে 100%। সরি, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, ক্লাস মাংসের মধ্যে যে পানি, এটি ইনিশিয়াল স্টেজে বেশি থাকে, ইমব্রায় অবস্থায় ফিটাসে অনেক বেশি, মোর দেন 80%। তারপরে ইনফ্যান্টে 70%। আস্তে আস্তে বয়স যত বাড়ে তার পানির পার্সেন্টেজ ওই অনুযায়ী কমতে থাকে। আর বাড়ে কি? ফ্যাট। ফ্যাট ইনিশিয়ালি কম থাকে, তোমরা একটু করে আসতে হবে, ক্লাসটা শেষ করে। ইনিশিয়ালি ফ্যাট একেবারে কম, বয়স যত বাড়বে ফ্যাট বাড়তে থাকে। আমরা যেটি আলোচনা করবো আজকে সেটি হলো যে মাংসের মধ্যে যে প্রোটিন, এটি হলো এক ধরনের রিচ প্রোটিন, রিচ। এর মধ্যে সব ধরনের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলি আছে, সব ধরনের। এসেনশিয়াল বলতে যে সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলি বডিতে সিনথেসিস হয় না, সেটি হলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সব অ্যানিমেলের জন্য এসেনশিয়াল নয়। এটি হতে পারে কোনো বয়সের ক্ষেত্রে লিমিটেড, যেমন ইনফ্যান্ট অবস্থায় একরকম, অ্যাডাল্ট হয়ে গেলে বয়স বাড়লে সেটি আর এসেনশিয়াল থাকে না। যেমন কি প্রোলিন, এটা চিকের ক্ষেত্রে লাগে, বাচ্চা মুরগিতে এসেনশিয়াল, বাইরে থেকে দিতে হবে, কিন্তু এটি অ্যাডাল্ট চিকেনে আর লাগে না, এসেনশিয়াল নয়, সেটি মুরগি নিজেই সিনথেসিস করতে পারে। এমনভাবে লাইসিন, এখন রুমিনেন্ট অ্যানিমেলের জন্য কোনো অ্যামাইনো অ্যাসিডই এসেনশিয়াল নয়, কারণ রুমিনেন্টের ভিতরে যে রুমিনেন্ট মাইক্রো অর্গানিজমসগুলি আছে ওরা নিজেরাই সব ধরনের এসেনশিয়াল মানে অ্যামাইনো অ্যাসিডগুলি সিনথেসিস করে, ফলে কোনো অ্যামাইনো অ্যাসিড বাইরে থেকে সাপ্লাই করার প্রয়োজন পড়ে না, ফলে ওদের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড
বলতে কিছু নাই। একই কথা ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রেও। এখন মাংসের মধ্যে যে প্রোটিন, এটি মূলত কয়েক ধরনের প্রোটিন থাকে। এখানে দেখো যে নর্মালি র মিটে 20 থেকে 22% প্রোটিন থাকে, 20 থেকে 22% প্রোটিন থাকে। আফটার কুকিং এই দেখা যাচ্ছে প্রোটিনের পরিমাণ 27 to 35%। বাড়লো কেন? এটি বাড়লো এই জন্যই যে কুকিং এর সময় মানে হয়, আমরা বলি ময়েশ্চার লস হয়, কুকিং লস, পানি লস হয়, ফলে ওই কম্পারেটিভলি প্রোটিনের পরিমাণ বেড়ে যায় ডিউ টু লস অফ ময়েশ্চার আফটার কুকিং। এই জন্য পানির পরিমাণ কমাতে তার মধ্যে প্রোটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটি হল মূল কারণ। When meat is cooked, water content less reduced and nutrients become more concentrated, so protein increases. So এখন proteins from animal sources contain the full range of essential amino acids required for an adult's diet. আমরা অ্যানিমাল সোর্স থেকে যে সমস্ত প্রোটিনগুলি পাই, যেমন মিট, মিল্ক, ফিশ, এগ, এই সমস্ত সোর্সগুলি এখানে সব ধরনের অ্যামিনো অ্যাসিডগুলি এখানে বিদ্যমান থাকে। আর এখানে একটা নিচে একটা লাইন লেখা আছে যে আসলে এই টোটাল 40% পোলট্রি এবং লাইভ স্টক থেকে যে ওই প্রোটিনটা আসে, মিট প্রোটিন, টোটাল 40%, বাদ বাকি মিল্ক থেকে, মিট থেকে, ফিশ থেকে, এগুলি নর্মালি এটা একটা ডাটা, সব ক্ষেত্রে সমান নয়, সব দেশে সব স্থানে এটি ঠিক নয়। এখন দেখো স্ট্রাকচারাল প্রোটিন, আসলে প্রোটিন এই কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। স্ট্রাকচারাল, এটি হল কোলাজেন প্রোটিন। মাসলের যে স্ট্রাকচার যেটি তৈরি করে সেটি কোলাজেন। তোমরা জানো, তোমরা মাসলের স্ট্রাকচার পড়েছো। মাসল লেয়ারের উপরে, মাসল ফাইবারের উপরে কিছু লেয়ার থাকে, কানেকটিভ টিস্যু লেয়ার, মায়ো, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম, এগুলি মূলত কোলাজেন দ্বারা তৈরি। এগুলি কোলাজেন দ্বারা তৈরি কানেকটিভ টিস্যুর লেয়ার। কি লেয়ার? এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম এবং সর্বশেষ আউটার যে লেয়ার সেটি হলো এপিমাইসিয়াম। এটি কোলাজেন দ্বারা তৈরি। কোলাজেনের বিষয়টা হলো এটি কানেকটিভ টিস্যুর হেলিক্স দ্বারা তৈরি হয়, আর মূলত স্ট্রাকচারের জন্য দায়ী আর কি কোলাজেন। আর এটা হলো কন্ট্রাকটাইল, অ্যাক্টিন এবং মায়োসিন। মাসেলের কন্ট্রাকশন, এই যে আমরা হাত সোজা করি, তারপর বাঁকাচ্ছি, হ্যাঁ, কোনো একটা জিনিস ধরি, আমরা শক্ত করে ধরে উঠাই, উঁচু করি, যে কন্ট্রাকশন এবং পেশির সংকোচন প্রসারণ, এটার জন্য দায়ী হলো অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন। আর কিছু আছে ক্রিয়েটিন কাইনেজ, এটা এনজাইম। এরা যেমন এডিপি থেকে এটিপি তৈরি করে। ফসফেট কাইনেজ, ক্রিয়েটিন কাইনেজ, এগুলি এনজাইম এক ধরনের প্রোটিন। হরমোনস, ইনসুলিন, গ্লুকাগন, এগুলি
ইনসুলিন একটা প্রোটিন, গ্লুকাগন প্রোটিন, যত হরমোন আছে, হ্যাঁ, পিটুইটারি হরমোন বলো, অ্যাড্রেনাল হরমোন বলো, সমস্ত হরমোনগুলি হলো প্রোটিন। যেমন ইনসুলিন এর কাজ হলো ব্লাডের মধ্যে সে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। যখন গ্লুকোজ লেভেল বেড়ে যায় তখন ইনসুলিন সিক্রেট হয়, সে গ্লুকোজকে মেটাবলাইজ করে, মানে নর্মাল রেঞ্জে নিয়ে আসে। আবার যখন গ্লুকোজ কমে যাবে সেক্ষেত্রে গ্লুকাগন আসে, সে যে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে ফ্রম অ্যামাইনো অ্যাসিডস। বডিতে গ্লুকোজের ব্যালেন্স তৈরির জন্য এই হরমোনগুলি। অন্যান্য হরমোন আছে, রিপ্রোডাক্টিভ হরমোন, পিটুইটারি হরমোন, অ্যাড্রিনাল হরমোন, যত হরমোন আছে, এই অল হরমোনস আর প্রোটিন। অ্যান্টিবডিজ, এদের কাজ হলো ইমিউনোগ্লোবুলিন রেসপন্স। অ্যান্টিবডিজের কাজ বডিতে অ্যান্টিবডি তৈরি করা। ইমিউনোগ্লোবুলিন রেসপন্স এর জন্য দেয়। ট্রান্সপোর্টেশন, এই যেমন লিকুইড যেটি আছে হিমোগ্লোবিন ব্লাডে থাকে, ব্লাড সেলের মধ্যে তোমার থাকে এগুলো, হিমোগ্লোবিন আছে। আর মায়োগ্লোবিন মাসলের মধ্যেও রেডনেসের জন্য দায়ী এই মায়োগ্লোবিন। আমরা যে রেড মিট বলি, হোয়াইট মিট বলি, মুরগিটা হলো হোয়াইট, পোলট্রির মাসল এবং রেবিটের যে মাংস আমরা বলি হোয়াইট মিট। এখানে কম মায়োগ্লোবিনের কারণে, আর রেড মিট যেটি মায়োগ্লোবিন কনসেন্ট্রেশন হাই থাকে। তো এগুলি মূলত ট্রান্সপোর্টেশন প্রোটিন। কানেকটিভ টিস্যু, কোলাজেন, এটি রড লাইক যে সমস্ত মাসল ফাইবারগুলি আছে, লম্বা মাসকুলার ফাইবার, এদিকে বলা হয় ট্রোপোকোলাজেন। এগুলি কানেকটিভ টিস্যুর ওই হেলিক্যাল তৈরি হয়। এর মধ্যে প্রায় কমপক্ষে 3টা পলিপেপটাইড চেইন থাকে এবং এক একটা চেইনের মধ্যে প্রায় 1000 অ্যামাইনো অ্যাসিড থাকে। প্রায় 1000 অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়। এরকম কমপক্ষে 3টা পলিপেপটাইড চেইন নিয়ে এই ট্রোপোকোলাজেন তৈরি হয়। এই ট্রোপোকোলাজেনের যে হেলিক্যাল স্ট্রাকচার, এটি হলো কোলাজেন। কোলাজেনটা কিভাবে তৈরি হয় এটি তোমাদের একটু পড়াশোনা করতে হবে ফ্রম বুক। বই আছে আমাদের, বই পড়ার অভ্যাস একটু তৈরি করতে হবে। হাউ কোলাজেন ইজ প্রডিউসড, কোলাজেন কিভাবে তৈরি হয়। আমরা জানি মাসলের স্ট্রাকচারের জন্য এটি দায়ী, কিন্তু এর কি মানে হাউ কোলাজেন ইজ কি প্রিপেয়ার্ড বলতে হবে তোমার। তো কমপক্ষে 3টা পলিপেপটাইড চেইনের সমন্বয়ে ট্রোপোকোলাজেন তৈরি হয়। এই এক একটা পলিপেপটাইড চেইনে কমপক্ষে 1000 অ্যামাইনো অ্যাসিড থাকে। আর এদের যে হেলিক্স, এটি হলো কোলাজেন। আর কোলাজেন যত বয়স বাড়তে থাকে এগুলি হার্ডার হয়, শক্ত হয়। যত বয়স কম থাকে এগুলি সফট থাকে। কোলাজেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি শক্ত হয়। আর যখন রান্না করা হয়, রান্নার সময় এই কোলাজেনটা সফট জিলাটিনে পরিণত হয়। হিটিং এর ফলে এই কোলাজেনটা একেবারে সফট হয়ে যায়, জিলাটিন লাইক স্ট্রাকচার হয়ে যায়। এই স্ট্রাকচারাল প্রোটিনের মধ্যে মানে এক তো হলো স্ট্রাকচারাল যেটি আছে এর মধ্যে কোলাজেন ছাড়াও আর কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডও এই স্ট্রাকচারাল মানে স্ট্রাকচারের জন্য দায়ী। সেগুলি কিছু আছে পেপটাইডস আর পলিপেপটাইডস,
কিছু হচ্ছে ডাইপেপটাইড। পলিপেপটাইডগুলি ট্রোপোকোলাজেন তৈরি করে। পলিপেপটাইডগুলি ট্রোপোকোলাজেন তৈরি করে, যেটা কোলাজেন হয়। আর কিছু আছে ডাইপেপটাইড। ডাইপেপটাইডও স্ট্রাকচারের জন্য দায়ী, মাসলের স্ট্রাকচারের জন্য দায়ী। এর মধ্যে আছে কার্নোসিন, অ্যানসারিন এবং ব্যালেনিন, এই তিনটা ডাইপেপটাইডস যেগুলি মাসলের স্ট্রাকচারের জন্য দায়ী। কি হলো? কার্নোসিন, অ্যানসারিন, আর এটা হলো ব্যালেনিন। এগুলো হলো ডাইপেপটাইডস বাট রেসপন্সিবল ফর স্ট্রাকচার অফ মাসল। এখানে বলছে অ্যানসারিন যে প্রোটিন, মানে কার্নোসিন সব ধরনের অ্যানিমেলেই থাকে, সব প্রাণীর মাসলেই কার্নোসিন থাকে, সব প্রাণীর মাসলেই কার্নোসিন exists in all the animals. আর অ্যানসারিন স্পেশালি ইন বার্ডস। অ্যানসারিন কোথায় থাকে? মূলত বার্ডে, পাখিতে। আর ব্যালেনিন in the pig and also in the whale. তিমিতে, সামুদ্রিক যে প্রাণী তিমি, এই তিমিতেও ব্যালেনিন থাকে আর থাকে পিগে। আর অ্যানসারিন স্পেশালি ইন বার্ডস। কার্নোসিন exists in all animals. all animal আসলে এগুলি থাকে। তো এগুলো হলো প্রোটিন সংক্রান্ত জিনিসগুলি, তোমরা একটু দেখে নিবে। প্রোটিন মূলত স্ট্রাকচারাল, কন্ট্রাকটাইল, এগুলি তোমরা সব জানো, এগুলি আশেপাশে সব পড়েছে। অ্যাক্টিন কি, মায়োসিন কি, কিভাবে কন্ট্রাকশন হয়, কিভাবে সংকোচন হয়, কিভাবে প্রসারণ হয় মাসলের। কোলাজেন একটা মাসল ফাইবার কিভাবে, মানে তার কি কি অর্গানেলস গুলি আছে, তার মধ্যে কি কি জিনিস আছে, কিভাবে মাসল ফাইবার তৈরি হয়, একটা মাসল ফাইবারে কি কি জিনিস থাকে, হ্যাঁ, সার্কোমিয়ার কি, সার্কোপ্লাজম কি, সেটি তোমরা জেনেছো আজও স্যারের ক্লাস থেকে। আমি শুনেছি সে স্ট্রাকচার করিয়েছে অলরেডি। কাজেই একটা মাসল ফাইবার, মাসল বান্ডেল, তারপরে মাসলের যে মানে একটা মাসল সংক্রান্ত তোমাদের স্ট্রাকচারগুলি জানা আছে। কোলাজেনটা হলো কি? কোলাজেনটা হলো মাসলের উপরে যে লেয়ারগুলি থাকে, এন্ডোমাইসিয়াম, এপিমাইসিয়াম আর পেরিমাইসিয়াম, এগুলির মধ্যে হেলিক্যাল স্ট্রাকচারে এই কোলাজেনগুলি থাকে। আর এগুলি পলিপেপটাইড হেলিক্স দ্বারা তৈরি, এদেরকে বলা হয় ট্রোপোকোলাজেন। আর একটা পলিপেপটাইড চেইনের মধ্যে কমপক্ষে 1000 অ্যামাইনো অ্যাসিড থাকে, বা 1000 অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়। এরকম কমপক্ষে 3টা পলিপেপটাইড চেইনের সমন্বয়ে তৈরি হলো এক একটা ট্রোপোকোলাজেন। আর এই ট্রোপোকোলাজেনগুলি পরস্পর হেলিক্স আকার দিয়ে, হেলিক্সের মাধ্যমে এই কোলাজেন তৈরি করে। তো যদিও দেখতে ছোট, এর ভিতরে অনেক জিনিস রয়েছে। আর কন্ট্রাকশন ডাইলেশন হয় অ্যাক্টিন মায়োসিনের অ্যাকশনের ফলে। আর সমস্ত এনজাইম যেগুলো আছে, এই যে প্রতিনিয়ত যে চেঞ্জ হচ্ছে, এনার্জি উৎপাদন হচ্ছে, এটিপি থেকে এডিপি হচ্ছে, এটিপি হচ্ছে, এই যে এখানে যত ফসফেট এনজাইম গুলো আছে, ক্রিয়েটিন কাইনেজ, তারপরে ফসফেট কাইনেজ, যত এনজাইম সবগুলি প্রোটিন। যত হরমোন, অল হরমোনস আর প্রোটিন, এই সমস্ত হরমোনগুলি প্রোটিন। এই হরমোনগুলি সমস্ত বডিকে, সমস্ত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর ইন্ডিভিজুয়ালের যত ফিজিওলজিক্যাল কন্ট্রোল, এটি করে থাকে হরমোন। হরমোন কন্ট্রোলস all the systems of the body. আর অ্যান্টিজেন অ্যান্টিবডির যে ফাংশন, বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। এই যে এখন যেমন চলছে করোনার যে সংক্রমণ, এই করোনার বিরুদ্ধে যাদের ইমিউনোলজিক্যাল রেসপন্স পজিটিভ, অলরেডি ইমিউনিটি গ্রো করে ফেলেছে, তাকে এই ভাইরাস কোনো অ্যাটাক করতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। যাদের এখনো ইমিউনিটি গ্রো করে নাই, এখনো রেসপন্স বডিতে আসে নাই,
তাদের ক্ষেত্রেই এই ভাইরাসটা অ্যাটাক করবে এবং ক্ষতি করে ফেলবে। সে হয়তো এক সময় সংগ্রাম করতে করতে রেসপন্স করবে, আর্ন করবে, বেঁচে যাবে, আদারওয়াইজ সে মারা যাবে। যদি অ্যান্টিবডি তৈরি না হয়, বডিতে পজিটিভ রেসপন্স তৈরি না হয়, তাহলে সে মারা যাবে। আর ট্রান্সপোর্ট প্রোটিন হলো হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন। সাউন্ড কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, ফ্যাট মাংসের মধ্যে ফ্যাট থাকে প্রায় 10 থেকে 15%, যেটা ইয়ং অ্যানিমেলের মধ্যে ফ্যাটের পার্সেন্টেজ কম। এই জন্য আমরা বলি বাছুরের মাংসকে ভিল। এই ভিলের মূল বৈশিষ্ট্যটাই হলো যে ফ্যাট কম থাকে, বিলো 5%। কারণ প্রাণীর যে ফ্যাট, এই ফ্যাটে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। It is a rich source of energy and essential nutrients such as fat-soluble vitamins and essential fatty acids. এই সব ধরনের ফ্যাট-সলুবল ভিটামিনগুলি A, D, E, K এইগুলি এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক, অ্যারাকিডোনিক, এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলি এই ফ্যাটের সঙ্গেই থাকে। এখন বললাম যে লিন মিটে ফ্যাট কম থাকে, কিন্তু comparatively high in PUFA, lean meat-এ polyunsaturated fatty acid-এর proportion তুলনামূলকভাবে comparatively higher than ওই adult animal. Adult animal-এ এই comparatively polyunsaturated fatty acid-এর পরিমাণ কম থাকে। থাকে কি বেশি? Saturated fatty acid, SFA, আর polyunsaturated আর MUFA হলো mono unsaturated হলো ফ্যাটি অ্যাসিডের একটা মাত্র জায়গাতে ডাবল বন্ড আছে। মোনো আনস্যাচুরেটেড, মনে করো 18 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, ডাবল বন্ড মাত্র একটা, যার ফলে এটা আনস্যাচুরেটেড। যদি ডাবল বন্ড একটাও না থাকে, সেটি হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। 14 কার্বন, 16 কার্বন, 18 কার্বন, যত কার্বনই হোক, কোনো ডাবল বন্ড নাই, কার্বন টু কার্বন কোনো ডাবল বন্ড নাই, শুধুমাত্রই একটা সিঙ্গেল বন্ড, এটি হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আর ডেঞ্জারাস যদি সেটি লং চেইন হয়। আর আনস্যাচুরেটেড, যদি কোনো একটা পজিশনে ডাবল বন্ড থাকে, তাহলে এটি হলো আনস্যাচুরেটেড, এবং এটি একটা থাকলে মনো আনস্যাচুরেটেড, মোফা। আর যদি একাধিক স্থানে ডাবল বন্ড থাকে, সেগুলো হলো PUFA, পুফা। হ্যাঁ, এজন্য মাংসের মধ্যে থেকে ফ্যাটকে ট্রিমিং করে ফেলতে হয়। মাংসের সঙ্গে অনেক জায়গাতে ফ্যাট থাকে, কিডনির উপরে ফ্যাট থাকে, অ্যাবডোমেনে ফ্যাট থাকে। এই ফ্যাটগুলি ট্রিমিং করে ফ্যাটলেস মাংস খেতে হয়, কারণ মাংসের যে ফ্যাট, এতে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। কত থাকে সেটা পরবর্তী স্লাইডে তোমরা দেখবা। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মধ্যে হলো পামিটিক অ্যাসিড, 16 কার্বন বিশিষ্ট, কোনো ডাবল বন্ড নাই, ডাবল বন্ড 0। স্টিয়ারিক অ্যাসিড, 18 কার্বন বিশিষ্ট, ডাবল বন্ড নাই। কিন্তু এই দুইটা ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল তৈরিতে খুব একটা বড় ভূমিকা রাখে না, নো এফেক্ট অন কোলেস্টেরল। কিন্তু দেখো নিচে দুইটা মাইরিস্টিক অ্যাসিড এবং লরিক অ্যাসিড, 14:1, 14 কার্বন বিশিষ্ট,
আর লরিক অ্যাসিড হলো 12 কার্বন বিশিষ্ট। এরা কোলেস্টেরল ইনক্রিজ করতে সাহায্য করে। হ্যাঁ ক্লাস নিতে শেষ করে পরে দিই। না এটা খুব দিন দিত না, এটা সতর্ক করে দিন না। এটা যে নোট শিট দিয়ে যে বড় এসে যাইব, তারপরে দরখাস্ত করার জন্য আবেদন 3 জনের দরখাস্ত করবো। আমি যে একটা টাকা করছি যে মূলধন আছে না, 3 জনের করবো। তারপরে যে পয়েন্ট কত কত আর এই যে স্টেটমেন্ট 3 জন আছে, একজনেরটা দিছি আর কত কত আমি দেখলে বুঝবো। ঠিক আছে। মাইরিস্টিক অ্যাসিড আর লরিক অ্যাসিড এই দুইটা হলো মোর ডেঞ্জারাস দেন পামেটিক এবং স্টিয়ারিক। এখন দেখো মেইন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওলিক অ্যাসিড 18 কার্বন বিশিষ্ট, একটা মাত্র ডাবল বন্ড, এটা হলো PUFA। পলি MUFA মনো আনস্যাচুরেটেড 1 মানে এতে ডাবল বন্ড একটা, 18 কার্বন বিশিষ্ট ওলিক অ্যাসিড 18 কার্বন বিশিষ্ট একটা ডাবল বন্ড, এটা হলো MUFA। লিনোলেইক অ্যাসিড 18 কার্বন বিশিষ্ট বাট ডাবল বন্ড আছে দুইটা, লিনোলেনিক অ্যাসিড 18 কার্বন বিশিষ্ট বাট ডাবল বন্ড হলো তিনটা, 3 জায়গাতে ডাবল বন্ড। অ্যারাকিডোনিক অ্যাসিড 18 কার্বন বিশিষ্ট ডাবল বন্ড 4টা। আর ইকোসাপেন্টেনোইক অ্যাসিড এটাকে বলা হয় ইপিএ ইকোসাপেন্টেনোইক অ্যাসিড ইপিএ, ডাবল বন্ড হলো 5টা, 18 কার্বন বিশিষ্ট কিন্তু ডাবল বন্ড আছে 5টা। আর ডিএইচএ ডোকোসা হেক্সানোইক অ্যাসিড এটা হলো 6টা ডাবল বন্ড। একজন বলো তো ওমেগা 3 আর ওমেগা 6 কি? একজন 170 জনের মধ্যে একজন বলো, একজন। মৌরি কি আছো? মৌরি জি স্যার। বলো ওমেগা 3 কি আর ওমেগা 6 কি? স্যার ফ্যাটি অ্যাসিড। আশিক ওমেগা 3 কি আর ওমেগা 6 কি বলো? আশিক 010 10 ওমেগা 3 তো মনে হয় 3টা ডাবল বন্ড। জি স্যার। স্যার জানি না। আমি তো জানি হাসাম স্যার পড়িয়েছে এগুলি, তো একজনের পড়া এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বের করে দিবা। এডুকেশন তো এটা হলো ওই মৃত্যুর আগ পর্যন্ত, আমরা শুনি না যে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পরে ইন্নালিল্লাহ পড়া হয়, ওই শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এটি মনে থাকার কথা। আমরা যে জিনিসটা একবার আয়ত্ত করি শিখি, you have to learn until death, মানে you have to memorize, ওই শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত মনে রাখতে হবে। যেই ফ্যাটি অ্যাসিডের প্রথম ডাবল বন্ড থার্ড পজিশনে 3 নাম্বার কার্বনের পরে ডাবল বন্ড, সেটি হলো ওমেগা 3। আর যেই ফ্যাটি অ্যাসিডের প্রথম ডাবল বন্ড 6 নম্বর কার্বনের পরে আফটার 6 কার্বন, এটা হলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তিনটা
লিনোলেইক, লিনোলেনিক আর অ্যারাকিডনিক। ওমেগা 3 হলো ফার্স্ট ডাবল বন্ড অ্যাপিয়ার্স আফটার থার্ড কার্বন, আর ওমেগা 6 ফার্স্ট ডাবল বন্ড অ্যাপিয়ার্স আফটার 6 কার্বন। এই যে কার্বনের চেইন 1 2 3 4 5 6 করে 18 পর্যন্ত, ডাবল বন্ডটা আছে হলো থার্ড পজিশনে, এটা হলো ওমেগা 3। আর ডাবল বন্ড প্রথম যেটি দেখা যাবে 6th কার্বনের পরে, সেটা হলো ওমেগা 6। সোর্স অফ অ্যাসিস্টিং ফ্যাটি অ্যাসিডস লিনোলেইক, এটা ওমেগা 6, লিনোলেইক ওমেগা 6, এন্ড লিনোলেনিক, এটা এন লেখা আছে, এটা এন পজিশন, কিন্তু এটাকে ওমেগা 3 বলি, ওমেগা 6 বলি। লিনোলেনিক ওমেগা 3 আর লিনোলেইক ওমেগা 6। এটা হলো ingested N3 omega 3 long chain PUFA, EP and DH. Long chain PUFA, EPA eicosapentaenoic acid এবং docosahexaenoic acid DHA, এই দুইটাই হলো ওমেগা 3, কিন্তু লিনোলেইক হলো ওমেগা 6, লিনোলেনিক ওমেগা 3, তারপরে ইপিএ, ডিএইচএ, এগুলি সব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তোমাদের এই জিনিসটা খুবই ক্লিয়ার হতে হবে, মানে ওমেগা 3, এই যে অনেকে বলে ওমেগা 3 ডিম, এগুলি ধোকা দিচ্ছে কিনা, টাকা বেশি নিয়ে যেতেছে কিনা, সব কিন্তু তোমার ক্লিয়ার থাকতে হবে, জানা থাকতে হবে। ওমেগা 3 ডিম কি, ওমেগা 6 ডিম কি, এটা জাস্ট কিছু কথার চাতুর্য। মানে এই মুরগিকে ওমেগা 3 ডিম যেটা বলে বাজারে, এই মুরগিকে তারা ওমেগা 3 যুক্ত খাবার দিয়েছিল, খাবারের সঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত ফ্যাট খাইয়েছে মুরগিকে। এখন ওই মুরগি থেকে যে ডিম, এটা তারা বলতেছে এটা ওমেগা 3 ডিম, এটা বাজারে বেশি দামে তারা বিক্রি করতেছে। আসলে কিছুই না, এটা হলো ওই ডিমের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে কিনা এটা কিন্তু টেস্ট করা দরকার। ডিমের মধ্যে ওমেগা 3 বা ওমেগা 6, লিনোলেইক বা লিনোলেনিক বা অ্যারাকিডনিক অথবা ডিএইচএ বা অথবা ইপিএ, এগুলি এক্স্যাক্টলি কত পরিমাণ আছে, এগুলি জানার পরেই কিন্তু ওই বিদেশের ক্ষেত্রে সিল দেয় যে এটা এত পার্সেন্ট আছে, এত আছে, হ্যাঁ, এত মাত্রায় আছে। কিন্তু আমাদের দেশে কি হয়, মুরগিকে তারা ফিডের সঙ্গে দিয়েছিল, তাও দিয়েছে কিনা সন্দেহ আছে, কিন্তু ডিমের মধ্যে লেখা ওমেগা 3 ডিম। তো এইগুলি তোমাদের জানতে হবে, না জানলে তো ওই ধোকায় পড়বা। Increased intakes of long chain polyunsaturated fatty acids have been associated with a reduced risk of atherosclerosis. Atherosclerosis কি জানো? Atherosclerosis, increased intake of long chain PUFA have been associated with reduced risk of atherosclerosis, heart attack, cancer, etc. Atherosclerosis হলো deposition of cholesterol in the inner anterior lining of arteries. Deposition of cholesterol in the anterior lining of arteries. ফলে কি হয়? Resulting
এই নেরোয়ার আর্টারিজ, মানে কি যখন আর্টারি লাইনিং এর ভিতরের দিকে তোমার কোলেস্টেরল জমবে, তো লুমেনের ছিদ্র ছোট হয়ে যাবে না? লুমেনের ছিদ্র ছোট হয়ে যাবে। আর যেহেতু লুমেনের লাইনিংটা ছোট হয়ে গেল, তো যখন হার্টে পাম্প হয় ওই রক্তটা তো ওই দিক দিয়ে যাবে। তো যেহেতু লাইনিং এর ভিতরের ছিদ্রটা কম, সরু, ফলে রক্তের স্পিড বেড়ে যায়, রক্তের স্পিডটা বেড়ে যায়, এবং এর ফলে ওই যে তোমার ক্যাপিলারিতে গিয়া প্রচন্ড স্পিডে যাওয়ার ফলে ক্যাপিলারিতে রাপচার হয়, হেমোরেজ হয়। এটা হলো স্ট্রোক। তো এই ডিজিজটা তোমার কমিয়ে দেবে যদি বেশি পরিমাণে পিওএফএ ইনটেক করা হয়। পিওএফএ ইনটেক করলে এরা ওই অ্যাথেরোস্ক্লেরোসিস মানে আর্টারির ইন্টেরিয়র লাইনিংয়ে কোলেস্টেরল জমতে বাধা দেয়, কোলেস্টেরল জমতে দেয় না। তো এই জন্য সবচেয়ে উত্তম হলো আমাদের, আমরা যদি ওই যেহেতু পিইউএফএ, পোফা যে সমস্ত জিনিসে বেশি আছে ওগুলো যদি আমরা খাই, ইনটেক করি, তাহলে এই হার্ট ডিজিজ থেকে বেঁচে থাকা যাবে। এই যে স্ট্রোক হয়ে মানুষ মারা যাচ্ছে, রেট বেড়ে যাচ্ছে এখন আগের চাইতে অনেক বেশি। আগে এই স্ট্রোকে মৃত্যুর হার অনেক কম ছিল, এখন অনেক বেড়ে গেছে। তো এটা হলো যে আমরা যে ফ্যাট খাই, অ্যানিমেল ফ্যাট বেশি পরিমাণে খাওয়ার ফলে ওই কোলেস্টেরল জমে লুমেনটা ছোট হয়ে যায়। এটাকে আমরা বলতেছি অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা কমানোর উত্তম একমাত্র উপায় হলো সামুদ্রিক ফিশ খাওয়া, মেরিন ফিশ। ট্রিটমেন্ট হলো যারা এই ডিজিজে আক্রান্ত, একেবারে কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার, এদের মানে উত্তম চিকিৎসা হলো ওষুধ দিয়ে তো কিছু কমাতেই হবে ইনস্ট্যান্টলি। দীর্ঘস্থায়ী চিকিৎসা হলো সামুদ্রিক ফিশ। সমুদ্রের ফিশে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, পিওএফএ প্রচুর থাকে। এগুলি যদি রেগুলার আমরা ইনটেক করি, আস্তে 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 আর্টারির লাইন ক্লিয়ার হয়ে যাবে, কোলেস্টেরল ভেঙে চুরে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। ক্লিয়ার তো? Meat makes an important contribution to long chain omega 3 for those who eat little or no oily fish. মিটে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, কিন্তু সেক্ষেত্রে এটি হতে হবে ওই যে ভিলে এগুলির পরিমাণ বেশি থাকে। কিন্তু অ্যানিমাল যত ম্যাচিউর হয়ে যাবে, ম্যাচিউর হয়ে গেলে ওই ম্যাচিউর অ্যানিমালের মধ্যে কম্পারেটিভলি তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেড়ে গেলে এই রিস্কটা আবার বেড়ে যায়। কিন্তু যদি কেউ ভিল খায়, ইমেচিউর মানে ইয়ং অ্যানিমালের মাংস খায়, সেই ক্ষেত্রে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি থাকবে কম্পারেটিভলি, সেই ক্ষেত্রে এটি হেল্পফুল। কিন্তু সবচেয়ে উপকারী হলো যদি কেউ ফিশ খেতে পারে, মেরিন ফিশ। মেরিন ফিশটা হলো ট্রিটমেন্ট ফর দোজ হু আর অলরেডি affected by atherosclerosis. But to enhance the fatty acid profile of beef so that it is benefit to human health. ট্রান্স ফ্যাটি অ্যাসিড ভালো নয়, সিসটা ভালো। এখন এই দেখো, এটি তোমাদের জানা থাকতে হবে, ক্লাসের সময় প্রায় শেষের দিকে আমি শেষ করবো এটা। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মাটনে 53, আনস্যাচুরেটেড কত 47, রেশিও করলে 1:1 রেশিও, স্যাচুরেটেড বাই আনস্যাচুরেটেড 1.1। হ্যাঁ, বিফে হলো 45/55। অনেকে বলে আমরা হাই প্রেশার গরু গোশত খাই না, কিন্তু ছাগল ভেড়া খাই। আসলে ঠিক না, ওই ছাগল ভেড়া গরু একই,
মানে 4 ফুটেড রুমিনেন্ট অ্যানিমেলের মাংস আমরা বলি রেড মিট। এই রেড মিট ইজ প্রহিবিটেড ফর দোজ পারসন হু আর এফেক্টেড বাই অ্যাথেরোস্ক্লেরোসিস। বুঝছো তো? ছাগল, খাসি, ভেড়া, গরু, মহিষ সবগুলি সমান, এগুলির মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। কম্পারেটিভলি আনস্যাচুরেটেড বিফে একটু বেশি, বিফটা ভালো। দেন মাটন, pork, saturated 40, unsaturated 60, হ্যাঁ, এটি কম্পারেটিভলি আরো ভালো। চিকেন saturated 35, unsaturated 65, এটি বেটার দেন প্রিভিয়াস। রেশিও 0.6। স্যামন ফিশ, স্যামন 21/79, the best one, 0.3 রেশিও। কর্ন অয়েল, এটি তো ভেজিটেবল, এগুলোর মূলত অ্যানিমেল। এই মাটন বলো, বিফ, পর্ক, চিকেন, স্যামন ফিশ, এটি ফিশ, কিন্তু প্রাণীজ প্রোটিনের মধ্যে সবচেয়ে ভালো হলো মাছ। কর্ন অয়েল আরো ভালো, মাত্র 13 স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অনলি 13, 87 হলো স্যাচুরেটেড, 87 আনস্যাচুরেটেড, 0.2 হলো রেশিও। 5 মিনিট। হার্ডনেস, এই দেখো মাটন থেকে শুরু করে মাটন, বিফ, পর্ক, চিকেন, স্যামন, কর্ন, এই হার্ডনেস হলো এদিকে হার্ড আর ওইদিকে সফট। যত ডানে যাবা, এইটা একদম ডানে গিয়ে হয়ে গেল লিকুইড। কর্ন অয়েল কি লিকুইড, স্যামন ফিশ অয়েল অনেকটাই জেলি, জেলি লাইক, একেবারেই মানে সফট, খুবই সফট, একদম জেলি লাইক স্ট্রাকচার। চিকেন এটিও অনেক সফট, পর্ক আর একটু হার্ডার, বিফ আর একটু হার্ডার, মাটন এটা একেবারেই হার্ড স্ট্রাকচার, শক্ত। মাইক্রোনিউট্রিয়েন্টস ইন মিট, মাইক্রোনিউট্রিয়েন্টস কি কি আছে? বেশি থাকে হাড্ডিগুটির মধ্যে ফসফরাস, ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফসফরাস মূলত অ্যানিমেলের হাড্ডি। আর মাংসের মধ্যে ফসফরাস বেশি, দেন ক্যালসিয়াম, মাংসে ফসফরাস বেশি থাকে, ফসফরাসের ভালো উৎস মাংস। আয়রন থাকে প্রচুর, আয়রন মাংসের মধ্যে মায়োগ্লোবিন আছে, এর মধ্যে আয়রন থাকে। আর ভিটামিন সবই আছে। ভিটামিন বি1 হলো রিচ, পর্কে আছে, পর্কে রিচ। ভিটামিন বি3 নিয়াসিন, বিফেও আছে রিচ, ল্যাম্বেও আছে রিচ, পর্কেও রিচ। বি2 সবার ক্ষেত্রে রিচ। আয়রন গুড সোর্স, বিফ, রেড মিটে আয়রন বেশি থাকে, রেড মিট, বিফ, ল্যাম্বেও আছে। আয়রন কম থাকে হলো হোয়াইট মিটে, পোলট্রি মিট এবং রেবিট, এই সমস্ত ক্ষেত্রে আয়রন কম থাকে কম্পারেটিভলি, বেশি থাকে হলো রেড মিটে। জিঙ্ক রিচ সোর্স বিফে এবং ল্যাম্বে। পটাশিয়াম ভালো আছে, এগুলি ভালো আছে। মানে এই মিনারেলস গুলো, ভিটামিন এবং মাইক্রো মিনারেলস, এগুলি মাংসে ভালো থাকে। ফাংশন, বিয়ের ফাংশন তো তোমরা জানো, সেটা এখানে আলোচনার জিনিস না, তোমরা এগুলো দেখে নিও। বি2 এর ফাংশন, এটা হলো রিবোফ্লাভিন, এটা হলো একটা কোফ্যাক্টর ফর ডিফারেন্ট এনজাইম সিস্টেমস। এনজাইম সিস্টেমে কোফ্যাক্টর হিসেবে কাজ করে বি2। রিবোফ্লাভিন এটা অনেক কাজ করে, পোলট্রিতে কি কাজ করে, তারপরে এই কাজ করে বাচ্চাদের, বাচ্চা মুরগিতে কি কাজ করে। বি1, থিয়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ফলিক অ্যাসিড, ফলেট, ফলিক অ্যাসিড, বি6 হলো পাইরিডক্সিন, আর
12 প্রত্যেকটার কাজ একটু দেখে নিবা। ডি, ভিটামিন ডি, এটা হলো কলিক্যাল, এটা হলো সূর্যের আলোর উপস্থিতিতে এটি তৈরি হয়। ভিটামিন ডি তৈরির কৌশল তোমাদের জানা থাকার কথা। হাউ ভিটামিন D3 is produced এবং what is the functions of vitamin D3, কি কি কাজ করে, ফিজিওলজিক্যাল ফাংশন কি, এটা দেখবা। এটা হলো ফাংশন। সোর্স হলো যে অফালে আছে, লিভারে আছে, তারপর মাসলেও আছে। ভেরি হাই ডোজেস মে হ্যাভ অ্যাডভার্স হেলথ ইফেক্টস। ভিটামিন ডি খুব বেশি। ভিটামিন এ যে গ্ল্যান্ডুলার মাসল বলি আমরা, যেগুলি লিভার, গিজার্ড, কিডনি, হার্ট, লাংস, এগুলি গ্ল্যান্ডুলার যে সমস্ত আছে, এখানে ভিটামিন এ থাকে, ওফালেও থাকে, লিভারেও থাকে। এগুলি খুব বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটা রিপ্রোডাক্টিভ ভিটামিন এবং বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। একটু দেখে নিব। আয়রনের কাজ কি? আয়রন এই যে বাচ্চাদের ক্ষেত্রে এটি অনেক সমস্যা দেখা দেয়। যারা ইনফ্যান্ট ফিডিং বা গরুর বাছুর বা মানুষের বাচ্চা, এগুলো অল্প বয়সে যেহেতু দুধে কম থাকে, যারা মিল্ক খেয়ে বেঁচে থাকে, বিশেষ করে শিশুরা, গরু ছাগলের বাচ্চা, কিড, কাফ, ওরা এই আয়রন কম পায়, যার ফলে অনেক সময় এই ডিফিসিয়েন্সিতে ভুগতে পারে। সেক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট করতে হবে। এই মূলত এইগুলি তোমরা একটু দেখে নিও। আর কিছু জানার থাকলে কিছু জিজ্ঞেস করতে পারো। $116 জন উপস্থিত না পার্টিসিপেন্টস, তোমরা 115, আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে। নেক্সট কোন স্যারের ক্লাস তোমাদের? ডিন স্যার। এখন কোন স্যারের ক্লাস?